আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব। আর আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আমরা যখন থেকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজ নিয়ে কাজ শুরু করেছি, আপনারাও জিনিসটা খেয়াল করে দেখেছেন যে আমাদের ভিডিওর নিচে কিন্তু অনেক চাষি ভাইরা কমেন্ট করে এবং নানান ধরনের আসলে প্রশ্ন রাখেন তারা, যে ভাইয়া কয়টা করে মাছ ছাড়বো, কি ওষুধ দিব, মাথার মাছ কি, চাপের পোনা কি, কোন পোনা বেশি ভালো, নদীর পোনা কেমন হবে, নানান ধরনের প্রশ্ন কিন্তু চাষি ভাইরা করেন। তো দর্শক, প্রত্যেকটা চাষি ভাইয়ের যদি আসলে প্রশ্নের উত্তর আমি কমেন্টে দিতে যাই, তাহলে দেখা যাবে যে আমাকে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার হয়ে যেতে হবে। আমার যে মেইন কাজ, আমার যে মাছ চাষের প্রকল্প, এইখানে আর আমাকে ফোকাস দেওয়ার কোনো সময়ই হয়তো আমার থাকবে না। তো সেক্ষেত্রে আমি চিন্তা করেছি যে যেই প্রশ্নগুলো চাষি ভাইরা একটু বেশি করেন, ধরেন প্রতিদিনই কিন্তু আমার হোয়াটসঅ্যাপে, যেহেতু আমার নাম্বারটা আমার ভিডিওর উপরে দেওয়া থাকে এবং আমার ডিসক্রিপশন বক্সেও থাকে, তো সেখান থেকে চাষি ভাইরা নাম্বারগুলো সংগ্রহ করে নানান ধরনের মানুষ আসলে নানান ধরনের প্রশ্ন রাখেন। শুধুমাত্র যে আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাষি ভাইরা প্রশ্ন করেন, বিষয়টা এরকম না। আমাদের দেশের বাইরে থেকেও, ইন্ডিয়া থেকেও অনেক চাষি ভাইরা যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন, প্রান্তিক পর্যায়ে চাষি বা মাছ চাষ করতে চাচ্ছেন, তারাও নানান ধরনের প্রশ্ন করে। এবং আমাদের দেশের যারা আসলে রেমিটেন্স যোদ্ধা, আমাদের প্রবাসী ভাইয়েরা, সকল প্রবাসী ভাইদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং সালাম থাকলো। সবাই আমার সালাম গ্রহণ করবেন। আমি আসলে প্রবাসী ভাইদেরকে এক্সট্রা আমার ভিতর থেকে একটু বেশি ভালোবাসি, কারণ তারা অনেক স্যাক্রিফাইস করে শুধুমাত্র আমাদেরকে ভালো রাখার জন্য। প্রত্যেকটা প্রবাসী ভাই এক একজন যোদ্ধা। আমি সবসময় প্রবাসী ভাইদেরকে আমার তরফ থেকে একটা সালাম জানাই, আপনারা আমার সালাম গ্রহণ করবেন। তো দর্শক, আমাদের দেশ থেকে আমাদের প্রবাসী ভাইরা বিভিন্ন দেশে, মিডল ইস্ট, ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে যারা আছেন, সেখান থেকেও তাদের সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয় এবং অনেক চাষি ভাইরা অনেক প্রশ্ন রাখেন। তো দেখেন ভাই, সব প্রশ্নের উত্তর নিয়ে তো আমি একটা ভিডিও করা আমার পক্ষে সম্ভব না। তো এই জন্য আমি চিন্তা করেছি যে সব সময় তো আমি আসলে আমার কর্মসংস্থান, আমার যে মাছের প্রকল্প, এগুলা নিয়ে ব্যস্ত থাকি। এই বছর আবার নতুন করে যে নদীর পোনা নিয়ে কাজ করতেছি, দেখা যাচ্ছে এইটা নিয়েও আমার বেশ ব্যস্ততা বেড়ে গেছে। হ্যাঁ, তো এই সার্বিক সব মিলিয়ে আগের মতো ভিডিও করার সুযোগটা আমার খুব কম হয়। প্রতিদিনই কিন্তু আমাদের মোটামুটি একটা ডেলিভারি থাকে, নয়তো হারভেস্ট থাকে। হ্যাঁ, আমাদের অনেক মাছ হয়ে গেছে আল্লাহর অশেষ মেহেরবানিতে। বড় মাছগুলো আমরা এখন বিক্রি করতেছি। পাশাপাশি আমরা হাফ কেজি সাইজ থেকে শুরু করে 10-2.5 কেজি সাইজের মাছ এবং আমাদের বর্তমান যে 150-200 লাইনের যে মাছ আছে, নদীর মাছগুলো, এই মাছগুলো বিক্রি করতেছি। তো প্রায় দিনই দেখা যায় যে মোটামুটি একটা ডেলিভারি থাকে। আর যেদিন ডেলিভারি না থাকে সেদিন দেখা যায় যে হারভেস্টের মাছ ধরা হয়, আড়তে বিক্রি করার জন্য মাছ ধরা হয়। আবার এই সব পুকুরগুলা কোনটার কি অবস্থা, সবগুলা দেখাশোনা করানো এবং পরিচর্যা করানো, এটা কিন্তু একটা বিশাল আসলে একটা সময়ের ব্যাপার এবং খুব ব্যস্ততার বিষয়। তো এই সব মিলিয়ে আমার ভিডিও করতে খুব অসুবিধা হয় বিধায় আমি একটা পরিকল্পনা করেছি। আমি গত ভিডিওতে বলেছি এই কথাটা, যে আমি যেই প্রশ্নগুলা চাষিবারে বেশি করেন সেইগুলোর উপর একটা একটা করে আমি ভিডিও বানাবো। এটাকে আপনারা বলতে পারেন যে আপনাদের প্রশ্নের উত্তর। যারা প্রশ্ন করেন আমি হয়তো ঠিকঠাক মতো উত্তর দিতে পারি না অনেক সময়, তবে আমি 99% SMS এর এবং কমেন্টের কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। হয়তো যদি আমার আসলে ব্যস্ততার কারণে আমি নাও পারি, আপনারা কাইন্ডলি আমাকে ভুল বুঝবেন না, বা আসলে আমি মানে অহংকারী বা একটু ভাবে থাকি এই টাইপের যেন ভাই চিন্তা করবেন না, ক্ষমা করবেন। আমি টোটালি আসলে ওই মেন্টালিটির মানুষই না। আমি চাই যে আসলে আমার ভিতরে যে জিনিসগুলো আছে, আমি তো যে খুব একটা এক্সপার্ট মাছ চাষে তাও না, মোটামুটি হয়তো যতটুকু বুঝি, চাষ করতে করতে যে অভিজ্ঞতাটুকু হয়েছে, আমার কেনই যেন মনে হয় যে এই জিনিসগুলো জেনে যদি কোনো চাষি ভাইয়ের একটু উপকার হয়, তাহলে আমার মনে হয় যে এটা আমাদের দেশের সম্পদ তৈরিতে একটা সহায়তা করবে। এবং একজন মানুষ যদি আসলে আমার তথ্য পরামর্শে কিছুটা উপকৃত হয়, এটা কিন্তু আসলে আমার সার্থকতা, আমার কিন্তু কোনো ক্ষতি নাই। আমি সেদিন কথা বলছিলাম আমার কুমিল্লা বরুড়ার ফারুক ভাইয়ের সাথে, যে ওনাদের এলাকায় কিছু মানুষ
ফারুক ভাই হয়তো ভিডিওটা দেখবেন, যে মাছ চাষ করে এবং তারা আসলে যে মাছ চাষে কিছু সিক্রেট থাকে, দ্রুত বড় হয়, মাছ ভালো হয়, লাভবান হয়, সেগুলো মানুষকে বলে না। আমি আসলে খুবই কষ্ট পেয়েছি কথাটা শুনে, যে মানুষ এরকম মেন্টালিটি নিয়ে কেন থাকবে। হিসাবটা হচ্ছে ভাই, দুনিয়াতে আমরা ছিলাম না, আসছি, আবার কিন্তু চলে যাব। থাকার কিন্তু কোনো অপশন নাই। টাকা পয়সা, ধন সম্পদ, সুনাম যশ খ্যাতি সবই কিন্তু থেকে যাবে, শুধু আমরা চলে যাব। এই শর্ট টাইমের ভিতরে আমাকে যদি আসলে 5 জন মানুষেরও কাজে লাগে, বা 5,000 মানুষেরও কাজে লাগে, বা 100 মানুষেরও কাজে লাগে, এইটা কিন্তু আমার জীবনে একটা সার্থকতা। আমি দুনিয়াতে এসে আসলে কি করতে পারলাম সেটা জানি না, কিন্তু যদি কিছু মানুষের উপকার করতে পারি তাহলে আমার মনে হয় আমি সাকসেস। তো যাই হোক ভাই, চাষি ভাইরা, আজকে একটা বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব, যে কিছু চাষি ভাইরা ভিডিওর নিচে আপনারা দেখবেন যে কমেন্ট করেছে যে মাথার মাছ কি। মাথার মাছ জিনিসটা অনেকে বোঝে না। হ্যাঁ, আবার যারা একটু মানে স্মার্টলি জিনিসটা বুঝবেন, যে ফাস্ট গ্রোয়িং শিটস মাছের কোনগুলা। হ্যাঁ, প্রত্যেকটা পুকুরেই, প্রত্যেকটা মাছের জেনারেশনের ভিতরেই ফাস্ট গ্রোয়িং কিছু মাছের শিটস থাকে। এবং এটাকে যদি আসলে খোলা বাংলা ভাষায় বা হ্যাসারির ভাষায় বা মাছ চাষের ভাষায় বলি, যে মাথার মাছ। হ্যাঁ, এই মাথার মাছটা আসলে বেসিক্যালি কি। তো যারা যারা হোয়াটসঅ্যাপে কমেন্ট মেসেজ করেছিলেন যে এটা বিষয় একটু খোলাসা করেন, আসলে এটা লজ্জা পাওয়ার কিছু নাই। অনেকে তো আসলে সবাই তো আর অভিজ্ঞতা নিয়েই চাষটা শুরু করে না। চাষ করতে করতেই না একটা মানুষ অভিজ্ঞ হয়। আমি যখন 14 সালে শুরু করেছিলাম তখন তো খুব একটা জানতাম না, বুঝতাম না, অনেক ভুল করেছি। তো করতে করতেই না আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আজকে যারা মাথার মাছ কি সেইটা জানে না, সেও কোনো একদিন হয়তো 500 বিঘা জায়গাতে মাছ চাষ করতে পারে, এটা বলা যাবে না। আল্লাহ আসলে কাকে কোন পর্যায়ে কখন রাখবেন কিভাবে, এটা তিনিই খুব ভালো জানেন। তো আজকের ভিডিওতে আমি আসলে মাথার মাছ সম্পর্কে আলোচনা করব। দর্শক, মাথার মাছ হচ্ছে শুধুমাত্র মাছ না, এখানে পশু পাখি বলেন, গাছ বলেন, শাকসবজি বলেন, সব কিছুর ভিতরে কিন্তু ফাস্ট গ্রোয়িং কিছু প্রোডাক্ট বা কিছু উদ্ভিদ কিন্তু থাকে। যেমন ধরেন সবজির কথাটাই বলি, ধরেন আমাদের বাসায় বা আমাদের ক্ষেতে জমিতে যখন আমরা সবজি রোপণ করি, দেখবেন যে কিছু সবজি থাকে এরকম ছোট ছোট, কিছু 1 ফিট লম্বা হয়ে যায়, ওইগুলাই হচ্ছে ফাস্ট গ্রোয়িং। এর অর্থ হচ্ছে ওর যে বীজ থাকে, এই বীজটার অঙ্কুরোদ্গম ক্ষমতা অনেক ভালো থাকে, এবং বীজটার কোয়ালিটি ভালো থাকে, পরিপক্কতা ভালো থাকে, জেনেটিক্যালি যে একটা ব্যাপার থাকে সেইটাও ভালো থাকে, ওই বীজটার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, এবং বর্ধনশীলতার যে একটা ব্যাপার ওইটা ভালো থাকার কারণে ওইটা থেকে যে চারাটা অঙ্কুরোদ্গম হয় সেই চারাটা দ্রুতই বড় হয়ে যায়। ওইটাই ফাস্ট গ্রোয়িং, বা ওইটাই হচ্ছে মাথার গাছ বা মাছ বলেন। এটা ঠিক আসলে শাক সবজি, ফুল ফল সব কিছুর ভিতরে কিন্তু এরকম মাথার থাকে। আমাদের গাছে দেখেন কাঁঠাল ধরে না, একসাথে কাঁঠাল ধরে। কিছু কাঁঠাল দেখেন যে ছোট ছোট এইরকম, ঠিক একই সাথে বের হয়েছে, কিছু বিশাল বড় বড় হয়ে যায়, আবার তারপরে বের হয়ে কিছু কাঁঠাল অনেক বড় বড় হয়ে যায়। এইগুলা কিন্তু আসলে রোগ প্রতিরোধ ক্ষমতার একটা ব্যাপার। এগুলা ফাস্ট গ্রোয়িং, বা আসলে মাথার ফল বলেন, মাছ বলেন, সবজি বলেন, এরকম সব কিছুর ভিতরে মাথার প্রোডাক্টটা থাকে, মাথার উদ্ভিদটা থাকে। তো দর্শক, মাথার মাছ হচ্ছে যে আপনার পুকুরে ধরেন যে পোনাগুলো বা মাছগুলো থাকবে, তার ভিতরে যে বড় মাছগুলা অতিরিক্ত বড় হয়ে যায় অন্য মাছের তুলনায়। একসাথে 1000 মাছ থাকলে 10টা মাছ যদি অতিরিক্ত বড় হয়ে যায়, ওইটাই হচ্ছে মাথার মাছ। তো মাথার মাছ বা মাথার কোনো অনেক চাষি ভাইরাই বোঝেন না। তো মাথার মাছ মানে হচ্ছে একই সাথে জন্মগ্রহণ করা এবং একই সাথে লালিত পালিত হওয়ার সত্ত্বেও যেই মাছগুলো অতি দ্রুত বড় হয়ে যায় সেগুলোই হচ্ছে মাথার মাছ। এবং অনেক মাছের ভিতরে যেই মাছগুলো সব থেকে ছোট থেকে যায় ওইগুলো হচ্ছে গোড়ার মাছ। তো দর্শক, এই মাথার মাছটা নিয়ে সাধারণত যারা আসলে ভালো চাষি তারা কাজ করেন কিন্তু। আর মাথার মাছটা ম্যাক্সিমাম 80%ই ফিমেল হওয়ার সম্ভাবনা থাকে, 80%-এরও বেশি ফিমেল হয়। কারণ মাছের ভিতরে সব থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং দ্রুত বর্ধনশীলতার যে একটা ব্যাপার থাকে, এইটা ফিমেল মাছের ভিতরে বেশি থাকে। এই জন্য দেখবেন যে যারা মোটামুটি ভালো চাষি বা শৌখিন চাষি বা কোয়ালিটি নিয়ে কাজ করেন, এরা যে কাজটা করেন যে তার পোনা লাগবে ধরেন 5000, সে 20,000 পোনাকে নার্সিং করে ওইখান থেকে মাথার 5000 মাছ চাষ করে। বা তার পোনা লাগবে 10,000, সে 50,000 মাছ নার্সিং করে ওইখান থেকে যে মাথার 5,000 বা 10,000 মাছ সেটা চাষ করে। এইটা করলে যেই কাজটা হয়
যে ছোট মাছটাতে যে গ্রোথ পাওয়া যায় ওই মাছটাতে তার থেকে কিন্তু অনেক ভালো গ্রোথ পাওয়া যায়। আর আমরা তো দর্শক সাধারণত হ্যাচারি মাছটা নিয়ে কাজ করি না, আমাদের কার্প জাতীয় মাছগুলো সবই কিন্তু নদীর, আমাদের পাশে যে পদ্মা নদী আছে এইখান থেকে করি। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমরা কিভাবে পদ্মা নদী থেকে রেণু সংগ্রহ করি, কিভাবে নার্সিং করি এবং কিভাবে আমরা হাফ কেজি 1 কেজি সাইজ করে আমাদের কালচারের পুকুরগুলোতে ছাড়ি, আপনারা দেখেছেন বিষয়গুলো। তো দর্শক এইখানে একটা সিক্রেট আছে, যেমন হ্যাচারির মাছের যে বিষয়টা, ধরেন আপনি একটা রুই মাছ থেকে যদি 1 কেজি পরিমাণে ডিম নেন, ওই 1 কেজি ডিমের ভিতর হয়তো 800 গ্রাম ডিম হয়তো অঙ্কুরোদ্গম হয়, 200 গ্রাম হয়তো নষ্ট হতে পারে। বা আপনি 800 গ্রাম বা 700 গ্রাম ডিম নিয়েছেন, 500 গ্রাম বা 600 গ্রামই কিন্তু আসলে রেণু হয়, 100 বা 150 গ্রাম হয়তো নষ্ট হয়। কিন্তু আমরা যে নদীর মাছ করি আমাদের সব মাছই কিন্তু মাথার মাছ। এই বিষয়টা কিন্তু খুবই সিক্রেট একটা বিষয়, নদী থেকে যারা মাছ করেন এই বিষয়টা অনেক চাষি ভাইরা জানেনই না। বিশেষ করে আমি আমাদের পদ্মা নদীর কথাটা বলতে পারি, অন্য নদীর কথা আমি জানি না। যেমন একটা জিনিস একটু খেয়াল করে দেখেন যে আপনারা আমার পূর্বের ভিডিওগুলোতে দেখেন যে আমি কিভাবে আমরা পদ্মা নদী থেকে রেণু সংগ্রহ করি, এরকম একটা ভিডিও দেওয়া আছে। তো ওই ভিডিওতে দেখেন দর্শক যে আমরা কিরকম একদম ঘোলাটে পানি, প্রচন্ড রকমের স্রোত এবং ঘোলা পানি, তার ভিতর থেকে পদ্মা নদীর একটা অববাহিকা থেকে আমরা নদীর পোনাটা সংগ্রহ করতেছি। এখন বিষয়টা হচ্ছে দেখেন ওই রকম ঘোলা পানির ভিতর, স্রোতের ভিতরে রুই, কাতলা, কালীবাউস, মৃগেল মাছে যখন বাচ্চা দেয় আমাদের পদ্মা নদীতে, ধরেন মিলিয়ন মিলিয়ন কোটি বাচ্চা দেয়, সেখানে সব বাচ্চা কিন্তু বাঁচে না। ওই স্রোতের ভিতরে, ওই ঘোলা পানির ভিতরে জন্মগ্রহণ করে প্রতিযোগিতা করে শতকরা 2 থেকে 5% বা 10% মাছের বাচ্চা শুধু বেঁচে থাকে, বাকিগুলো মারা যায়। তো একটা জিনিস একটু চিন্তা করে দেখেন, এই যে 2 থেকে 5% মাছ যেটা বেঁচে থাকে সেইটা কিন্তু মাথার মাছ এবং সেইটা কিন্তু ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা সহনশীল মাছ। এই জন্যই কিন্তু আসলে নদীর মাছের স্টেবিলিটি ভালো। অনেক চাষি ভাইরা আমাকে জিজ্ঞেস করেছেন যে আপনি ভিডিওতে বলেন যে স্টেবিলিটি ভালো, এটা বলতে আপনি কি বোঝাতে চান এবং স্টেবিলিটি ভালো এটার কিভাবে আপনি বুঝতে পারেন। তো এই বিষয়গুলোর উত্তর, তাদের এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমার এই কথাগুলোর ভিতরে আছে যে ভাই 1000 কোটি বাচ্চা দিচ্ছে, সেই বাচ্চাগুলো থেকে 2% থেকে 10% বাচ্চা বেঁচে থাকতেছে। এখন 100 কোটি বাচ্চার ভিতর থেকে যদি 10 কোটি বাচ্চা বেঁচে থাকে, একটা জিনিস চিন্তা করে দেখেন তো সেই 10 কোটি বাচ্চা কি কোয়ালিটির এবং সেইগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা ভালো এবং কতটা আসলে সেইগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা সহনশীল মাছ। একটা জিনিস চিন্তা করে দেখেন দর্শক, আমার পূর্বের ভিডিওতে দেখেন আমার বাসার আশেপাশেও কিন্তু পদ্মা নদীর শাখা উপশাখা আছে। আমাদের চতুর্দিকে আসলে পদ্মা নদী, 3 দিকে পদ্মা নদী, একদিকে আমরা, কিন্তু আমরা সেইখান থেকে কিন্তু আমরা পদ্মা রেণুটা সংগ্রহ করি না। আমরা আমার মেইন বাসা থেকে একটু মেইন পদ্মার দিকে একটু দূরে গিয়ে তারপরে পদ্মা নদী থেকে রেণুটা সংগ্রহ করে নিয়ে আসি। এর একটা কারণ হচ্ছে ওইখানটাতে একটু বড় বড় সাইজের মাছ পাওয়া যায়। আর এইটাই হচ্ছে কথা সত্য যে যেইখানে যত বড় মাছ পাওয়া যায় সেইখানে কিন্তু তত বড় বড় মাছে বাচ্চা দেয়। এটা কিন্তু খুব একটা বোঝার বিষয়। তো দেখেন দর্শক, আমার বাসা থেকে মেন যে পদ্মা নদী ওইখানে প্রায় 20 কিলো দূর, আমি যেখান থেকে রেণুটা ধরি আর কি। তো ওইখান থেকে দেখবেন আপনারা ওই ভিডিওগুলাতে দেখেন যে আমি ড্রামে করে 5 কেজি রেণু নিয়ে আসি। এখন একটা জিনিস চিন্তা করেন, এইগুলা যদি ভালো কোয়ালিটির মাছ না হইতো, কলের পানি যে আর্সেনিক মুক্ত যে কল, সেই কলের পানি বা অক্সিজেন ট্যাবলেট বা কোনো অক্সিজেনের ট্যাঙ্কি কিন্তু না, শুধু ড্রামের ভিতর করে দিয়ে আমার লোক একটু হাত দিয়ে শুধু হালকা হালকা নাড়াচাড়া দিয়ে একটু আন্দোলন করে ড্রামের ভিতর করে নিয়ে আসে। এখন আমরা তো 1 ড্রামে 5 কেজি রেণু দেই, ওই 1 ড্রামের ভিতরে যদি 100 গ্রাম রেণু দিয়েও হ্যাচারির রেণু আপনি যদি 20 কিলো নিয়ে যে বাঁচাইতে পারেন, তাহলে আমাকে বলবেন যে আপনি বাঁচাইতে পারছেন। আমি গ্যারান্টি সহকারে বলতেছি যে 100 গ্রাম রেণু দিয়েও ড্রামের ভিতর করে ওরকম গোলা পানিতে করে আপনি হ্যাচারি রেণু নিয়ে বাঁচাইতে পারবেন না। 20 কিলো তো দূরের কথা, আপনি 15-10 কিলোও নিতে পারবেন না, তার আগেই মারা যাবে। কিন্তু দর্শক, এই মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটা ভালো যে ওই ড্রামের ভিতরে ভাসেও না, ড্রামের তলায় পড়ে থাকে এবং যখন পানি কমে আমরা ছাড়তে যাই তখন দেখা যায় যে ড্রামের মাঝামাঝি বা তলায় থাকে, উপরেও আসে না। এত ভালো স্টেবিলিটি। এইটার কারণ হচ্ছে এই যে মাথার মাছগুলো, এই যে কোটি কোটি পোনা থেকে যে কিছু পোনা বেঁচে থাকে যেগুলো আমরা সংগ্রহ করি, এগুলো ম্যাক্সিমামই মাথার মাছই হয়ে যায় তখন।
তারপরেও আবার যখন আমরা চাষে দেই তখন যদি সেইখান থেকে আবার মাথার মাছটাকে আলাদা করে চাষ করা যায়, তাহলে একবার চিন্তা করে দেখেন যে আসলে কি লেভেলের গ্রোথ, মানে কোন লেভেলের গ্রোথ আসলে মাছের করা সম্ভব। এটা আসলে দুর্দান্ত লেভেলের একটা গ্রোথ হবে। এবং এই গ্রোথ পারফরমেন্স দেখে যারা আমার কাছ থেকে নদীর মাছগুলো নিয়েছেন আপনারা নিজেরাই বিস্মিত হচ্ছেন। এবং আমাকে কিন্তু যারা আমাকে ছবি তুলে পাঠাচ্ছেন, আমাকে যারা আপনারা ভিডিও কল দিয়ে দেখাচ্ছেন এবং ফোন কল করে ধন্যবাদ দেন, ভাই আমি খুবই উৎসাহ পাই, অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে শুধু আমি অবজারভেশনে রাখি না, আপনারাও আমাকে অবজারভেশনে রাখেন। এই জিনিসগুলো ভালো, এইগুলাতে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ, নদীর পোনা করার আগ্রহ কিন্তু আরো বাড়িয়ে তোলে। আমার কুমিল্লার মুরাদনগর থেকে আমার একটা ভাই আছে ইয়াসিন ভাই নদীর পোনাটা নিয়ে গেছেন আমার কাছ থেকে, অনেক সুন্দর পোনা করছেন। মাত্র অল্প কয়েকদিনে ইয়াসিন ভাই পোনাগুলো অনেক সুন্দর সাইজ করে ফেলছেন। আমি স্ক্রিনে একটা ছবি দিচ্ছি, আপনারা দেখেন যে কত সুন্দর পোনা করে ফেলছেন, মাশাআল্লাহ। তো দর্শক, ভিডিওর যে মূল আলোচনা ছিল যে মাথার মাছ মানে হচ্ছে অনেক মাছের ভিতরে যে মাছগুলো বড় থাকে সেইগুলাই হচ্ছে মাথার মাছ, এবং ওই মাছগুলা চাষ করাই শ্রেয়। তবে দর্শক, এই মাছগুলা চাষ করার ক্ষেত্রে কিন্তু আবার একটা ঝামেলা আছে। মাথার মাছগুলো যেহেতু 80%ই ফিমেল হয়, আপনি যদি হ্যাচারির মাছটা ছাড়েন, এই বছর ছাড়বেন, আগামী বছরে কিন্তু আবার ডিম চলে আসে। তো ডিমওয়ালা মাছের যে সমস্যাটা দেখা যায়, আপনি ডিমওয়ালা একটা মাছ 5 কেজি করে যদি বাজারে বিক্রি করতে যান, কেজিতে দেখবেন যে 100 টাকা নাই। ওটা 500 টাকা কেজি হলে 350 থেকে 380 টাকা, দেখবেন 120 টাকা 150 টাকা কেজিতে থাকবে না। এটা কিন্তু একটা বিশাল প্রবলেম, কারণ ডিমওয়ালা মাছ কিন্তু কেউ কিনতে চাইবে না। তো সেই ক্ষেত্রে আমাদের হ্যাচারির মাছের তুলনায় আমাদের নদীর মাছের আবার একটা সুবিধা আছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে বিশেষ করে রুই এবং কাতলা এই মাছগুলাতে কিন্তু মোটামুটি আল্লাহর রহমতে 3 থেকে 4 বছর আগে কিন্তু ডিম হয় না, এবং আমাদের হয় না। আপনি দেখেছেন যে, আপনারা দেখেছেন, আমি ভিডিও ছেড়েছি যে এই সিজনে সবার মাছের ডিম, কিন্তু আমার কিন্তু টোনকে মাছ। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি ডিম কেমন সেটা দেখার জন্য একটা মাছ আমার প্রজেক্টে পাই না, যে এটাতে ডিম আসছে। 1 পিস মাছও আল্লাহর রহমতে ডিম হয় না। এই জন্য কিন্তু আমি বাজার মূল্যটা ভালো পাই। এটা কিন্তু আসলে বিজনেসের একটা সিক্রেট মাছ চাষ, এটা বলে দিলাম, সবার এটা কাজে লাগবে। যার অঞ্চলে নদীর পোনা আছে সেটা সংগ্রহ করে চাষ করতে শুরু করেন, দেখবেন ভালো করবেন ইনশাল্লাহ। তবে আমাদের নদীর মাছে অনেক কালীবাউস মাছটা এবং মৃগেল মাছটা তো অনেক সময় 1-2 বছর পরে ডিম হইতে পারে, কিন্তু রুই কাতলা মাছ যেটা মেন প্রোডাকশন, সেটাতে আল্লাহর অশেষ মেহেরবানিতে 3-4 বছর আগে ডিম আসে। 3 বছর পরে কিছু মাছে আসে, তবে 4 বছর পরে গিয়ে ডিম হয়। আর মৃগেল মাছগুলো আমি 2 বছরও পেলে দেখে নার্সিং করে কালচার করে দেখেছি, 2 বছরও ডিম আসেনি। বিশাল বড় 6 কেজি 7 কেজি এরকম হয়েছে, তারপরও দেখেছি ডিম আসেনি। 3য় বছর গিয়ে দেখেছি হয়েছে ডিম। তো যাই হোক দর্শক, আমার এই তথ্য এবং পরামর্শগুলো থেকে যদি কোনো চাষি বা খামারি বা সামান্য পরিমাণ উপকার হয়, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাহলেই কেবল আসলে আমার ভিডিওটা করার সার্থকতা থাকবে। অবশ্যই মাথার মাছ দিয়ে চাষ করবেন, তবে ভালো জাতের মাছ, এবং যাদের অঞ্চলে নদীর পোনা আছে সেইখান থেকে কাইন্ডলি দাম যত বেশি হোক আপনারা ওই পোনাটা সংগ্রহ করে কাইন্ডলি চাষ করেন, দেখবেন যে চাষটাতে ভালো করবেন আল্লাহর অশেষ মেহেরবানিতে। আসলে নদীর মাছ নিয়ে যারা কাজ করে একবার, তারা কিন্তু আর চাইলে অন্য মাছে যাইতে পারে না। এটা কিন্তু নদীর মাছের একটা অ্যাডভান্টেজ। তো দর্শক, আমার এই আলোচনায় হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আসলে মাথার মাছ মানে কি। যদি আপনারা বুঝে থাকেন তাহলেই কেবল আসলে আমার ভিডিওটার সার্থকতা থাকে। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। পরবর্তী কোনোদিন আবার পরবর্তী কোনো একটা প্রসঙ্গের উপরে আলাপ আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সকল চাষি ভাইদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করছি। এবং বন্যায় আমার যে সকল চাষি ভাইয়ের মাছের প্রকল্প বেশি গিয়েছে, আমি আল্লাহর কাছে দোয়া করি অতি দ্রুত যেন আমার সেই চাষি ভাইয়ের আসলে ঘুরে দাঁড়াতে পারেন এবং তাদের প্রতি আল্লাহ যেন সহায় হন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।